পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে, যে বিষয়ে আমরা বলছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামের কাজীর দেউরি থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। রিচার্ড, আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আমদানি 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর বিশেষ করে যেহেতু ভোগ্যপণ্য রমজান সামনে, সে ভোগ্যপণ্য আমদানি চলছে পুরোদমে, যে কারণে জাহাজ আসার পরিমাণে বন্দরে বেড়েছে। তো সে বিষয়টি আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল ইকরাম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। আমি প্রথমে যাব ফজলুল ইকরামের কাছে। ভাইয়া, স্বাগতম আপনাকে। এখন দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর, যার 93% আমদানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। এখন চট্টগ্রাম বন্দরের সর্বশেষ অবস্থাটা কি, বা জাহাজ আসার পরিমাণটা কিভাবে বেড়েছে, বা কত রকম কিভাবে বেড়েছে? চট্টগ্রাম বন্দরের অবস্থা তো এখন খুব ভালো অবস্থানে আছে। যেমন ধরেন, এটার একটা মেজর কন্ট্রিবিউটরি একটা ফ্যাক্টর হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক পরিস্থিতি যেহেতু খুবই ভালো, এবং সেহেতু আপনি ধরেন পণ্য ডেলিভারির ক্ষেত্রে বলেন এবং অন্যান্য যেগুলি বন্দরের যেগুলি কার্যক্রম আছে খুব স্বাভাবিকভাবে চলছে, এবং জাহাজের আমদানিটাও খুব স্মুথভাবে হচ্ছে এবং রপ্তানিও হচ্ছে, যার ফলে বন্দরের মধ্যে কোনো পণ্য আটকে থাকছে না। এবং আমরা গত মাসে 1,00,000 টিউজের উপরে আপনার পুরো এরিয়াতে আমরা করেছি, যেটা আপনার একটা বিশাল অর্জন। এবং সামনে আমরা যেটা আশা করছি, এভাবে বন্দরের কার্যক্রমগুলি অব্যাহত থাকবে, এবং রোজার মাসটাও আমরা খুব সুন্দরভাবে এইসব পণ্য আমদানি রপ্তানি আমরা ট্যাকেল করতে পারবো। এবং অন্যান্য যেগুলি ফ্যাক্টর আছে, যেমন ধরেন আমরা নতুন পতেঙ্গা টার্মিনাল আসছে, বে টার্মিনাল আসছে, এগুলো যদি হয়ে যায় তাহলে তো বন্দরের কোনো কথাই নেই। আমাদের একটা বিশাল একটা অর্জন, এবং আমদানি রপ্তানি বহুলাংশে বেড়ে যাবে। আমি আপনার কাছে আবার আসবো। এবার আমি আসি খায়রুল আলম সুজনের কাছে। সুজন, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখন রমজান, জাহাজের লাইন আছে বা বাল্ক জাহাজে করে পণ্য আসছে, তো বিশেষ করে বহির্নোঙরে জাহাজের থেকে পণ্য খালাসের কি পরিস্থিতি মনে হচ্ছে, এবং বন্দরের যে প্রধান জেটি আছে সেগুলিতে জাহাজ থেকে যে পণ্য খালাসটা কেমন গতিতে চলছে? ধন্যবাদ। আপনারা জানেন, বহিরাঙ্গনে প্রায় 11টি জাহাজ এখন অপেক্ষমান আছে, এবং প্রায় 3,500 টন পণ্য, তেল, চিনি এবং অন্যান্য ভোগ্যপণ্য নিয়ে কিন্তু ওয়েট করছে আপনার চট্টগ্রাম বন্দরে ফেরার জন্য এবং বহির্নোঙরে খালাসের জন্য। এই পণ্যগুলো কিন্তু খুব স্মুথলি কিন্তু ডেলিভারি হচ্ছে। যে কথাটি আমাদের ফজলে ইকরাম ভাই বলেছেন, যে এখন রাজনৈতিক যে স্থিতিশীলতা অবস্থা, এটার জন্য কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি। এছাড়া যারা যে পণ্যগুলো আপনার কন্টেনারে করে আসার কথা, বিশেষ করে আপনার খেজুর এবং এগুলো, ইতিমধ্যে কিন্তু অনেক পণ্য চলে আসে। এবং আমরা যতটুকু দেখতেছি, যতটুকু ভাবতেছি, যে এবার রমজানে কিন্তু আমাদের যে ভোগ্যপণ্যর যে চাহিদা সেটি পূরণ করে, এবং বাজার কিন্তু আমার মনে হয় স্থিতিশীল থাকবে, যেহেতু রাজনৈতিক একটা পরিস্থিতি ভালো, এবং টোটাল বন্দরের অবস্থা ভালো, এবং যানজট এবং বহির্নোঙরের যে জাহাজ জট, সেই জটটি কিন্তু গতবারের মতো কিন্তু নাই, বা আগে যেরকম জট ছিল সেই জটটা কিন্তু এখন তেমন নাই। এই সুফলটা কিন্তু আমরা, আমাদের যারা জনগণ, মানে একেবারে শেষ ইউজার যারা আছে, তারা কিন্তু এই সুফলটা কিন্তু পাবে বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু একবার সুইয়ের কাছে যাই, আপনার ফজলে ইকরামের কাছে যাবো। আপনার কাছে জানতে চাইবো, যে পণ্য জাহাজগুলি আসছে দ্রুত যাতে বাজারে পৌঁছাতে হয় পণ্যগুলি, তাহলে কি করা উচিত? সেটা হচ্ছে আমাদের যে পরিবহন ব্যবস্থা এবং রাস্তার যে যানজট, সেগুলি বন্দরের বাইরে যানজটটা আমাদেরকে ঠিকমতো ট্রাফিক সিস্টেমটা আমাদের ডেভেলপ করতে হবে। এবং যেহেতু বন্দরের মধ্যে অবস্থা পুরোপুরি স্বাভাবিক, এবং আপনাদের আমি একটা কথা আমি আগে বলছি, যেটা কন্টেনার না, ভোগ্যপণ্য যেগুলি সুজন ভাই বলেছেন, যেগুলি সাধারণ পণ্যবাহী জাহাজ, এগুলিও কিন্তু অনেক বেড়ে গেছে এবং পারফরমেন্সও খুব ভালো হচ্ছে। ট্রাফিক সিস্টেমটা যদি যানজটটা যদি আমরা কোনো মতে যদি একটু স্মুথ করতে পারি, ইজি করতে পারি, আমার মনে হয় ভোগ্যপণ্যগুলি ভোক্তাদের কাছে পৌঁছানোটা কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার সুজন ভাইয়ের কাছে, সুজন ভাই জানতে চাইবো, যেমন বন্দর কর্তৃপক্ষ একটা কথা বলছে, তারা বলছে যাতে কোনো রকম জাহাজ জট কিংবা পণ্য জট সৃষ্টি না হয়, সে কারণে তারা চাইছে যেন দ্রুত লয়ে খালাস হয়। তারা ব্যবসায়ীদেরকে চিঠিও দিচ্ছে। আমরা জানি যে আপনারাও কিন্তু চিঠি দিয়েছেন, আমরা জানতে পেরেছি। আসলে চিঠির মর্মার্থটা কি থাকছে, একটু সংক্ষিপ্ত আকারে বলবেন? এটির মর্মার্থ হলো যে বন্দরও চাচ্ছে যে তার যে অবস্থান সেটি তুলে ধরার জন্য, বিশেষ করে তাদের যে জট যেহেতু নেয়, সেই কারণে যত দ্রুত পণ্যগুলো আপনার খালাস করে মানে আপনার সরবরাহ করা যায়, আপনার তারাও কিন্তু তৎপর। এই তৎপরতার সাথে আমরা যেভাবে শিপিং এজেন্ট বা আমরা ফ্রেট ফরওয়ার্ডার যেভাবে জড়িত, তার থেকেও কিন্তু এখন সবচেয়ে বড় দায়িত্ব পড়েছে আপনার কিন্তু বার্থ অপারেটরদের উপরে। তারা কিন্তু একটা বিশাল ভালো রোল প্লে করছে, এবং আধুনিক যন্ত্রপাতি পাওয়াতে তারাও কিন্তু খুব দ্রুত পণ্যগুলো কিন্তু জাহাজ থেকে আপনার খালাস করতে পারছে। এটি কিন্তু আমাদের জন্য একটি বিরাট পজিটিভ দিক, এবং ওনাদের এই সহযোগিতাটা কিন্তু আলটিমেট আমাদের জাহাজ যেরকম দ্রুত খালি হচ্ছে, এবং এর সুফলও কিন্তু
আপনার বাজারে কিন্তু এটার একটা প্রভাব পড়বে বলে আমার আশা রাখছি। আপনার কাছে আমি আবার আসবো। তো রিচার্ড, জানেন যে একটা কথা বলি, দেশের প্রধান সমুদ্র চট্টগ্রাম বন্দর, এই বন্দরে কিন্তু প্রতিদিন 50 থেকে 60টি জাহাজের অবস্থান থাকে, বহির্নোঙরের অবস্থান থাকে, প্রধান জেটিতেও অবস্থান থাকে। তারা পণ্য সরাসরি খালাস করে, সেখান থেকে আমদানিকারকরা কিন্তু সে পণ্য নিয়ে যায়। আবার সে পণ্যের একটা বিষয় আছে কিন্তু, যেখানে আপনি জানেন চট্টগ্রাম বন্দরের আশেপাশে 17টি আইসিডি আছে, প্রাইভেট আইসিডি, যেখানে প্রায় 34টির মতো পণ্য সেখানে খালাস করতে হয়। এবং এছাড়া কিন্তু বহির্নোঙরে যেগুলো রয়েছে, সে বিশেষ করে বাল্ক যে জাহাজ রয়েছে, সেখান থেকে কিন্তু বহির্নোঙরে এই ভোগ্যপণ্য খালাস হয়। দর্শক, আমরা আলোচনা করছিলাম রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য আমদানি এবং চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার উদ্যোগতি। সে আমরা আবার আলোচনায় ফিরলাম। আবারও একরাম ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার মধ্যে আমরা জানতে চাইবো, প্রতি বছরে দেখা যায় ভোগ্যপণ্য আমদানি হয়, কিন্তু নানা অজুহাত দেখে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এবারও ভোগ্যপণ্য প্রচুর আমদানি হচ্ছে, জাহাজ আসার পরিমাণটা বাড়ছে, তার একটা প্রমাণ। তো এক্ষেত্রে কৃত্রিম সংকটের কোনো আশঙ্কা থাকছে কিনা? আমি আশা করবো এবার কৃত্রিম সংকটের তেমন কোনো থাকবে না, তেমন কোনো ব্যাপার থাকবে না। কারণ যেহেতু আপনার বন্দরের মধ্যে কার্যক্রম খুব সুষ্ঠুভাবে হচ্ছে, ডেলিভারিগুলি সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং দ্রুত গতিতে পণ্য কিন্তু বাইরে চলে যাচ্ছে। এবং এই আগে একটা প্রবণতা দেখা যেত, যেন অনেক ইম্পোর্টার, এগুলি 2-3 বছর আগে দেখা যেত, জাহাজে পোর্টকে একটা গুদাম ঘরের মতো ইউজ করতো। তারা কন্টেইনার অনেক দীর্ঘদিন ধরে, তারা অনেক আগে আমদানি করে দীর্ঘদিন পরে তারা এগুলি আমদানি পণ্য ছাড় করাতো। কিন্তু এখন এরকম কোনো অবকাশ নেই। পোর্টও এই ব্যাপারে যথেষ্ট কঠোর রয়েছে এবং প্রশাসনও যথেষ্ট কঠোর রয়েছে। সুতরাং তারা এখন যে ভোগ্যপণ্যগুলি আসছে, দ্রুত গতিতে পোর্ট থেকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে এটা ভোক্তাদের হাতে পৌঁছানোর যত রকম ব্যবস্থা আছে, তত রকম ব্যবস্থার সবাই ব্যবস্থা নিয়েছে। ভাই, আপনার কাছে আমি আবার আসবো, আবার সুজন ভাইয়ের কাছে আসি। সুজন ভাই, কালকে আমি যখন শিপিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হাসান ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে যদি কোনো রকম শুল্কায়ন বা বর্ধিত শুল্কায়ন আরোপ না হয়, তাহলে তো স্বাভাবিক থাকবে। সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা, যে শুল্কায়নের অতিরিক্ত শুল্কায়নের ক্ষেত্রে কোনো এরকম আশঙ্কা আছে কিনা? না, সেরকম কোনো আশঙ্কা নাই। কারণ আমরা যতটুকু দেখলাম, এখন কিন্তু সরকার কিন্তু অনেক আন্তরিক, বিশেষ করে আপনার পণ্য ছাড়করণের ব্যাপারে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর কিন্তু আমাদের বাংলাদেশের ইয়েটার লাইফলাইন এখানে, এবং এই পণ্যগুলোকে যত দ্রুত সরবরাহ করে এবং দ্রুত যেন আপনার যারা ব্যবসায়ী আছে তাদের গুদাম ঘরে যেন পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু তারা নিশ্চিত করছেন, তারা নিজের প্রয়োজনে করছেন। কারণ গভর্নমেন্টের এটির উপর একটি ভাবমূর্তির ব্যাপার স্যাপার আছে। এই এই ভাবমূর্তিটিকে তারা অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু আপনার দেখেন রমজানের অনেক আগে থেকে কিন্তু তারা এই পদক্ষেপটা নিয়েছে। এটি অনেক ইতিবাচক। কারণ আপনার ঠিক রমজানের আগে হলে একটা বিশৃঙ্খলা দেখার সুযোগ থাকে। এখন যেহেতু আপনার অনেক সময় নিয়ে এই কাজগুলো করছে, তাতে করে বিশৃঙ্খলা হওয়ার বা আপনার শুল্কায়নে বা আপনার দীর্ঘতি হওয়ার কিংবা আপনার পণ্যের দাম বাড়ার আমার মনে হয় সুযোগ তেমন একটা নাই। ধন্যবাদ সুজন ভাই। আমি আবার আসি একরাম ভাইয়ের কাছে, জানতে চাইবো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে একটু কথা বলি। যেহেতু আপনি সরাসরি চট্টগ্রাম বন্দরে যে বার্থ অপারেটর আপনি অপারেট করেন, এক্ষেত্রে আরও সক্ষমতা বাড়ানো উচিত বলে, যেহেতু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আশপাশের বন্দরগুলির সাথে, তো আর কি করা উচিত বন্দরের সক্ষমতা অর্জনের জন্য? আপনার সক্ষমতা বলতে ধরেন কয়েক বছর আগেও যদি সক্ষমতার এইসব প্রশ্ন তুলতেন, বলতাম হ্যাঁ সক্ষমতা বাড়ানোর প্রয়োজন ছিল। বাট এখন দেখেন, গত মাসে একটা জাহাজও কিন্তু অপেক্ষমান নাই, আউটারেও কিন্তু কোনো জাহাজ অপেক্ষমান নেই। খুব জাহাজে দ্রুত খালাস হচ্ছে পণ্য, দ্রুত বোঝাইকৃত হচ্ছে। কন্টেইনার বলেন, জেনারেল কার্গো বলেন, ইকুয়ালি সব পারফরমেন্সগুলি খুব ভালো হচ্ছে। তো সুতরাং বঙ্গবন্দরে যদি সক্ষমতার কথা বলেন, হয়তো হ্যাঁ আমাদের কিছু ইকুইপমেন্টের দরকার আছে, কিছু ইয়ার্ডের সম্প্রসারণ দরকার আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে গতিতে কাজ চলছে, এখানে সম্প্রসারণের প্রয়োজনীয়তা এই কয়েক বছরের মধ্যে আছে বলে খুব আমার মনে হয় না। কিন্তু তারপরে দরকার হবে। যেমন ধরেন কিছু, আমি তো আগেই বলেছি, কিছু টার্মিনাল অলরেডি উঠে আসছে, পতেঙ্গা টার্মিনাল, বে টার্মিনাল। তো দেশের যখন আপনার প্রয়োজনীয়তা, যে পণ্য যদি বহুলাংশে বেড়ে যায়, পণ্য আমদানি হ্যাঁ বাড়বে, দেশের বাড়বে। যেহেতু আপনার এটার আমাদের প্রবৃদ্ধির হার হচ্ছে আপনার 8 থেকে 10%, তো সুতরাং বাড়বে। কিন্তু এইসব কোপ করার মতো প্রস্তুতি বাংলাদেশের আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমি আবার শেষ প্রশ্ন করি সুজন ভাইয়ের কাছে, আপনাকে জানতে চাইবো, প্রতি বছর দেখা যায় ঈদের আগ মুহূর্তে কোনো রকম সংঘাত সৃষ্টি বা কোনো রকম অপপ্রচার বা অপঘাত কিছু আশঙ্কা থাকছে কিনা, যেহেতু শেষ সময় একটু দেখা যায় একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়, এই বছর সেরকম কোনো আশঙ্কা করছেন কিনা, বা শ্রমিক সবকিছু মিলিয়ে বলছি আমি? না, সেটি সম্ভাবনা নাই। কারণ আমরা যতটুকু দেখতেছি যে একরাম ভাই যে কথাটি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এটি খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এটি কিন্তু এখন রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু আমাদের এখন সম্পূর্ণ আয়ত্তে আছে, এবং সরকার কিন্তু এই ব্যাপারে খুব আন্তরিক। আমরা যতটুকু জানি চট্টগ্রাম বন্দরও এই ব্যাপারগুলোতে যাদের শ্রমিক যারা আছেন তাদেরকে কিন্তু খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন, এবং তাদের সুযোগ সুবিধাগুলো এবং আমাদের যারা শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের যে পাওনাগুলো, সেগুলো কিন্তু সঠিক সময়ে আপনার প্রদান করা
থেকে আরম্ভ করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু তারা নিশ্চিত করতেছেন। সেই ক্ষেত্রে আপনাদের যারা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু এখন অনেকটা ভালো পজিশনে আছেন। সেই ক্ষেত্রে আপনার আনরেস্ট হওয়ার মতো কোনো সুযোগ আমি দেখি না। দুজনকে ধন্যবাদ, সুজন ভাই আপনাকে ধন্যবাদ, একরাম ভাই আপনাকেও ধন্যবাদ। তো রিচার্ড, আমি একটা কথা বলে, জানেন যে দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর, যার মধ্যে কিন্তু আপনার 93% আমদানি এবং রপ্তানি হয়ে থাকে, অন্তত 97% রপ্তানি হয়ে থাকে। এবং এই বন্দর কিন্তু গত বছরই একটি রেকর্ড অর্জন করেছে, যেটি 2022 সালের মতো অর্জন করার কথা ছিল, যে 20 মিলিয়ন। এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর প্রতি বছরে 29 লক্ষ কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে তারা এই চট্টগ্রাম বন্দরে। আরেকটি বিষয় বলে রাখা উচিত, এই চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কিন্তু জাহাজ আসার পরিমাণটা বাড়ছে, জাহাজ আসার পরিমাণটি 4000 ছাড়িয়ে গেছে এই চলতি বছরে। তো এবং আরেকটি দিন কথা বলি, চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে কিন্তু একদিনে যে হ্যান্ডেলিং ক্ষমতা সেটি কিন্তু 10,000ও ছাড়িয়ে গেছে, অর্থাৎ অনেকগুলি রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে বলা হচ্ছে যদি বে টার্মিনালটি হয়ে যায় তাহলে হয়তো চট্টগ্রাম আরেকটি বন্দর সৃষ্টি হবে, যার সক্ষমতা বৃদ্ধি পাবে। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর বছরে 12 থেকে 17% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করছে। এবং বলা হয়ে থাকে চট্টগ্রাম বন্দর থেকে প্রতি বছরই 40,000 কোটি টাকা রাজস্ব আদায় করা হচ্ছে। বাংলাদেশের মূল রাজস্ব আদায় একটা বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই চট্টগ্রাম বন্দর। তো দুজনেই বলছিলেন যে যেহেতু রমজানে ভোগ্যপণ্য আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আসতে শুরু করেছে, ইতিমধ্যে বন্দরের প্রতিদিনই কিন্তু 100 বেশি জাহাজ অবস্থান করছে। সে 100 বেশি জাহাজ থেকে পুরো দমে পণ্য খালাস চলছে। শুধুমাত্র দুইটি বিষয়, একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, আর একটা হচ্ছে অনুকূল আবহাওয়া। এই দুটি অনুকূলে থাকায় বন্দরের যে স্বাভাবিক গতি সেটি কিন্তু চরমভাবে চলছে। এখন পর্যন্ত রিচার্ড আমার কাছে ছিল, আমরা বন্দরের সক্ষমতা, রমজানের ভোগ্যপণ্য আমদানি নিয়ে কথা বলছিলাম দুজনের সাথে। এখানে ইতি টানছি আজকের আলোচনার। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দরে ভোগ্য পণ্যবাহী জাহাজ আসা যাওয়ার পরিমাণ বেড়ে গেছে এবং সে বিষয়ে, পণ্য খালাসের বিষয়ে এবং এইসব পণ্যের দ্রুত খালাস করার বিষয়ে আলোচনা করতে অতিথিদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব।